আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সাথে আছি আমি আশিক রুদ্র। আজ আমরা কথা বলবো বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ নিয়ে, এবং আমাদের সাথে আছেন একজন ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক চাইলে আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে আমাদের আলোচনায়। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে করতে পারেন প্রশ্ন কিংবা মতামত। আমরা আলোচনায় যেতে চাই। নোমান ভাই, কালকের ম্যাচ শেষে লিটন দাস যখন কথা বলছিলেন, তিনি বলছিলেন যে শামীম পাটোয়ারির কাছ থেকে হয়তো আর একটু বেশি প্রত্যাশা করছেন। সেখান থেকে তিনি বলছেন যে একটু দায়িত্ব নিয়ে খেলা কিংবা উইকেটে এসে এনজয় না করা। সরাসরি একজন ক্রিকেটারকে এভাবে বলা যায় দোষ দেয়া, এটা কতটুকু যৌক্তিক আপনার কাছে মনে হয়েছে? না, এটা হচ্ছে কি আপনি দুইভাবে দেখতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে আপনি একজন ক্যাপ্টেন হিসাবে বা রেসপন্সিবল কেউ হিসাবে একটা টিম গেমে ব্যক্তিগতভাবে কাউকে সিঙ্গেল আউট করতে পারেন না, এটা নর্মের মধ্যে নেই। আমরা খুব বেশি কিন্তু এরকম দেখি না। ইভেন ধরেন আমি বাংলাদেশের বাস্তবতাতেও যদি বলি, বাংলাদেশের ক্রিকেট বাস্তবতাতেও যদি বলি, আপনি খুব দেখবেন না ইন্টারন্যাশনাল ক্রিকেট, ডোমেস্টিক ক্রিকেট, বিপিএলেও যে এসে ক্যাপ্টেন বলছেন যে এই ক্রিকেটারদের কারণে আমরা হেরেছি বা এই ক্রিকেটারদের, এটা নর্মের মধ্যে দেখেন না। দেন এগেন শামীম পাটোয়ারির সঙ্গে লিটন দাসের সম্পর্কের মাত্রার জায়গাটা কোথায়, যেই জায়গাটাতে এরকম কথা বলে শামীম পাটোয়ারিকে তিনি আসলে ইন্সপায়ার করতে চেয়েছেন কিনা, এবং এটাকে কি শামীম আসলে ইন্সপিরেশন হিসেবে নিবে কিনা নাকি হিউমিলিয়েশন হিসেবে নিবে, তার উপরে আসলে নির্ভর করছে যে এই কথাটাকে ওইভাবে বলাটা ঠিক হয়েছে কিনা। আমি মোটা দাগে যদি বলি, তাহলে একজন ক্যাপ্টেন এরকমভাবে মিডিয়াতে এসে একজন পার্টিকুলার প্লেয়ারকে এইভাবে দোষারোপ করতে পারেন না। কিন্তু যদি আমি জানি না এটার উদ্দেশ্যটা কি, লিটনের যদি উদ্দেশ্যটা থাকে শামীমের বেস্টটা বের করে নিয়ে আসা, তাহলে আমি মনে করি যে দেন ইটস ওকে। আমরা শামীমকে নর্মালি আমরা দেখি মানে কি ধরনের রোল প্লে করতে, যে তিনি 6 নম্বর 7 নম্বরে নামবেন, টি-20 হয়তো বা 2-3 ওভার থাকবে, সে সময় একটা হয়তো বা এক্সপ্লোসিভ একটা ইনিংস তিনি খেলবেন। দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় লিটন দাসের বেশি জরুরি ছিল, তিনি যেই পজিশনে ব্যাটিং করতে নামেন সেই সময় একটু তাকে দায়িত্বশীল আচরণটা বেশি দরকার ছিল কিনা, রেদার দেন না, আপনার এই এক্স্যাক্টলি এই কথাটাতেই আমি আসলে আসতাম। আমি এটা হচ্ছে ধরেন আমার প্ল্যাটফর্মে আলোচনাটা করেছি যে এই যে লিটনের যেটা বলেছেন যে শামীমকে নিয়ে তিনি ভীষণ রকম আপসেট, সে আপসেট হওয়ার অসংখ্য যুক্তি আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার নিজেকে নিয়েও আপসেট হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে। অ্যাট দ্য সেম টাইম তার টিমের অন্যান্য ব্যাটসম্যানদের নিয়েও আপসেট হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আমরা যেই টিমটা নিয়ে খেলছি, আমরা 4টা সিরিজ জিতেছি, টি-20 সিরিজ টানা, দ্বিপাক্ষিক সিরিজ। এই সিরিজটাও আমরা জিততে পারি। বাংলাদেশ প্রথম ম্যাচ হেরে গেছে বলে আমার কিন্তু মনে হচ্ছে না একবারও যে বাংলাদেশ সিরিজ হেরে যাবে। আমি কিন্তু এখনো ফার্মলি বিলিভ করি যে এই টিমটার পক্ষে বাকি 2টা ম্যাচ জিতে সিরিজ জেতাটা সম্ভব, এবং সেইটা না হওয়াটাই আমার কাছে আপসেটিং হবে। সো ওইটা হতে পারে, বাট যখন হচ্ছে কি আপনি রেসপন্সিবিলিটির কথা বলবেন, রেসপন্সিবিলিটির সবচেয়ে বেশি কিন্তু হচ্ছে গিয়ে আপনি অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসাবে আপনারও, আপনি একটা ইনজুরি সেটব্যাকের পরে টিমে যখন ফিরেছেন, তখন ওই বলটা মারবো না ছাড়বো করতে গিয়ে আগের বলটাতে আপনি 4 পেয়ে গেলেন, ওইভাবে ক্যাচ তুলে দিয়ে আসাটা ওইটা কিন্তু কোনো রেসপন্সিবিলিটির উদাহরণ না। এবং লিটন দাস যে রেসপন্সিবল ব্যাটিং করতে পারেন না, সেইটা গত 10 বছরের ইন্টারন্যাশনাল ক্রিকেট আমরা অসংখ্য প্রমাণ দেখেছি। এইটা আমরা কেন বারবার বলি, কারণ লিটন দাসের ক্যাপাবিলিটি আমরা জানি। আমরা লিটন দাস যখন সেটা পারেন না, আমাদের হতাশার জায়গাটা আমরা বুঝি, এবং তখন ওই রেসপন্সিবিলিটির জায়গা চলে আসে। লিটন হয়তো বা শামীম পাটোয়ারির কাছ থেকে ওইটাই এক্সপেক্ট করেন। সো ক্যাপ্টেন হিসেবে তিনি নিজে না পারলেও তার টিমমেটদের হয়তো তিনি ইন্সপায়ার করতে চান। টিমটা আসলে কতটা লিটনের, কতটা তার হচ্ছে গিয়ে এই টিমটার উপরে কন্ট্রোল রয়েছে, তার উপরে নির্ভর করছে যে এই কথাটা বলাটা কতটা ঠিক হয়েছে, তার নিজের ব্যাটিং কতটা ঠিক হয়েছে, টিমের উপরে তার অথরিটি আসলে কতটা রয়েছে। যদি সেইটা না থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে সব আলগা হয়ে যাবে। আমরা মাঠের ক্রিকেটটা যেটা দেখি সেটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, ফাইনালি গিয়ে আমরা এটা দেখি ক্যাপ্টেন্সির ক্ষেত্রে, কিন্তু ক্রিকেট ক্যাপ্টেন্সিতে কিন্তু মাঠের বাইরের অংশটাও ভীষণ 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 রকমের গুরুত্বপূর্ণ। মানে আপনি যেটা বলছেন যে হয়তোবা ইন্সপায়ার করার জন্য হলেও হতে পারে, শামীম যে কথাটা বলেছে, কিন্তু যখন এটা মানে বলা যায় যে ভরা মজলিসে বলা, আমরা যদি একেবারে বাংলা বলি, তাহলে দেখা যায় এটা একটু হলেও কি তাদের কাছে মানে ইনসাল্টিং ফিল। আমি বলছি তো অবশ্যই, অবভিয়াসলি ইনসাল্টিং, অবভিয়াসলি হিউমিলিয়েটিং, যদি আপনি এটা মেন করে থাকেন। এবং জার্নালিস্ট হিসেবে ধরেন আমি আপনার তো চট্টগ্রাম যাই নাই, আমি চাইবো যে নেক্সট ম্যাচে আমাদের যারা কলিগসরা রয়েছেন তারা লিটন দাস তো এটা হচ্ছে পোস্ট ম্যাচে বলেছেন, তিনি নেক্সট যে প্রেস কনফারেন্সটাতে যদি আসেন, যদি বাংলাদেশ হারে, এই ম্যাচে না হলে পরের ম্যাচে, তা না হলে পরের সিরিজে, ম্যাচ হারার পরে লিটন দাসকে কিন্তু ধরেন কোনো প্রেস কনফারেন্সে আমি থাকলে হয়তো আমি জিজ্ঞেস করবো যে আজকে যে ম্যাচ হারলো, আজকে ম্যাচের রেসপন্সিবিলিটি কার, আপনি একজন প্লেয়ারের নাম বলেন। তিনি কিন্তু তখন বলবেন না,
তিনি কিন্তু তখন বলবেন যে না আমাদের টিম গেম, আমাদের এটা ভুলেছে এটা ভুলেছে, তখন কিন্তু তাকে আসলে মনে করিয়ে দেওয়া উচিত যে তাহলে আপনি শামীমের নামটা কেন বলেছিলেন। কোনো একটা রিজন রয়েছে। আমি কিন্তু গ্লাসের হাফ ফুল হাফ এমটি আমি দুইটা সাইডে বললাম। আপনি একই সঙ্গে মোটা দাগে দেখে বললে তো এটা বলাই যেতে পারে, কিন্তু ধরেন যখন আপনি ওইভাবে চিন্তা করবেন যে হয়তো লিটনের সাথে শামীমের সম্পর্কের মাত্রাটা ওরকম রয়েছে। লেটসে বাংলাদেশের একজন ফর্মার ক্যাপ্টেন মাশরাফির কথাটা আমি জানি যে অনেক ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্কের মাত্রাটা কি এবং তাদেরকে তিনি কিভাবে বলেন, কিন্তু তিনিও প্রেস কনফারেন্সে এসে কাউকে এভাবে কাঠগড়ে দাঁড় করেন না। কিন্তু তিনি যখন 1-to-1 কথা হয়, তার রুমে কথা হলো বা হচ্ছে গিয়ে বিভিন্ন সময় এটা ধরেন ওইসব প্লেয়ারদের কাছ থেকেও আমি শুনেছি যে মাশরাফি কি বলেন। এখন ওই কি বলেন যদি অন্য কোনো ক্রিকেটার ইভেন অন্য কোনো ক্যাপ্টেনও বলতেন, তারা কিন্তু এটা মেনে নিতেন না, কিন্তু মাশরাফির সাথে সম্পর্কের মাত্রার কারণে মেনে নেন। সো লিটন যদি শামীমের কাছ থেকে বেস্টটা বের করে আনার জন্য এটা বলেন তাহলে ওয়েল অ্যান্ড গুড। আর যদি সেটা না হয়, একজন ক্যাপ্টেন হিসেবে একজন প্লেয়ারকে, ন্যাশনাল প্লেয়ারকে, তার কলিগকে এরকম বলাটা এটা ইনসাল্টিং, হিউমিলেটিং ডেফিনেটলি। মিডল অর্ডারের ক্রাইসিস যেটা আমরা Middle আসলে order নাই। মানে হ্যাঁ ডেফিনেটলি আপনি যেটা বলছিলেন যে আমরা মিডল অর্ডারে কাকে খেলাচ্ছি, তাহিদ হৃদয়, শামীম পাটোয়ারি যাকে আমরা ফিনিশারের ভূমিকায় দেখি, তাকে আমরা মিডল অর্ডারে কালকে দেখলাম যে 4 নম্বরে তাকে খেলাচ্ছে। নুরুল হাসানকেও আমরা মিডল অর্ডার ওইভাবে কাউন্ট করতে পারি না, তাকে আমরা 6 নাম্বার 7 নাম্বারেই দেখে আসি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালে। সেক্ষেত্রে আসলে এই মিডল অর্ডারের ক্রাইসিসটা এটা কি আপনার কাছে মনে হচ্ছে যে সামনে যে ওয়ার্ল্ড কাপ আছে সেখানেও বাংলাদেশ ভুলবে? অবশ্যই। এবং মিডল অর্ডার ক্রাইসিসটা কিন্তু আমাদের একদিন দুই দিন ধরে না। এই যে আমরা যে সিরিজগুলো জিতেছি সেইখানেও আমাদের এই ক্রাইসিসটা ছিল। আমাদের গত সিরিজটা আফগানিস্তানের সঙ্গে আমরা 3-0 জিতেছি। আমাদের নাম্বার 4-এ কে খেলেছেন? জাকের আলী অনেক। নাম্বার 4 ব্যাটসম্যান না, নো ওয়ে। আমাদের এই মিডল অর্ডারটা ইভেন আমরা ওয়ানডে ফরম্যাটেও আমরা ভুগছি। আমাদের সত্যিকার অর্থে গত এই 3-4 মাস 6 মাস ধরে আমরা যে 4টা 5টা 6টা সিরিজ খেলেছি ইনক্লুডিং এশিয়া কাপ, সত্যিকার অর্থে টি-20 ওয়ানডে 2 ফরম্যাটে আমরা একজন মাত্র প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান নিয়ে খেলছি, তাহিদ হৃদয়। বাইরে আর কেন মিডল অর্ডার ব্যাটসম্যান নেই। ওয়ারেজ আমাদের স্কোয়াড 15 সদস্যের 16 সদস্যের 17 সদস্যেরও স্কোয়াড ছিল। হ্যাঁ, একটাতে হচ্ছে কি অনকনকে ইনক্লুড করা হলো এই যে লাস্ট এই ওয়ানডে সিরিজটাতে। এইটাই হচ্ছে কি আমার কাছে মনে হচ্ছে যে একটুখানি চেঞ্জ হয়েছে। কিন্তু আপনি ধরেন টি-20 ফরম্যাটে আপনি যতই বলবেন যে এখানে 120 বলের খেলা, প্রত্যেকটা ব্যাটসম্যানকেই যে মেরে খেলতে হবে, ভাই তাহলে হচ্ছে কি 10 বলের মধ্যে অল আউট হয়ে যাবে। আপনি আমাদের কালকে দেখেন তানজিদ তামিম প্রথম বলে ছক্কা মেরেছেন, কোনাকাঞ্চি লাগে না, কিন্তু খুবই প্রপার ক্রিকেটীয় শট খেলে তিনি ছক্কা মেরেছেন। নেক্সট বল পুল করে বিউটিফুল 4 মেরেছেন, কাভার দিয়ে 4 মেরেছেন। সো আপনার যখন প্রথম 4 বলের মধ্যে আপনি একটা ছক্কা পেয়ে গেছেন, 2টা 4 পেয়ে গেছেন এবং 3টা প্রপার টি-20 শটে আপনি পেয়েছেন, আপনি তারপরের বলে যখন মারতে গেছেন আপনি আউট হয়ে গিয়েছেন। সো আপনার টি-20 ফরম্যাটে আপনি বলতে পারবেন না যে না আমার মিডল অর্ডার বলে কিছু নাই, আমার লোয়ার অর্ডার বলে কিছু নাই। অবশ্যই রয়েছে এবং প্রত্যেকের রোলটা ডেফিনেটলি আলাদা আলাদা রয়েছে। বাংলাদেশে ধরেন হচ্ছে গিয়ে নাম্বার 4-5 আমি যদি এই দুইটা পজিশনকে ধরি, সো টপ 3 ওইখানে 2 জন যদি আউট হয়ে যান তাহলেই কিন্তু আমাদের মিডল অর্ডার চলে আসছে। সেই 2 জন যদি পাওয়ার প্লের মধ্যে আউট হয়ে যান, এমন সময় হয় যে পেস বোলারদের মুখোমুখি হতে হয় দ্রুত, অথবা হয়তো স্পিনারদের মুখোমুখি হতে হয় যদি হচ্ছে কি আমাদের শুরু টপ অর্ডারটা একটু ভালো করেন। সো মিডল অর্ডারের রোলটা খুবই স্পেশালাইজড রোল এবং সেই রোলে বাংলাদেশের কেউ নাই অ্যাপার্ট ফ্রম তাহিদ হৃদয়। তাহিদ হৃদয় ভালো করছেন না সেটা অন্য আলোচনা, কিন্তু কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান নেই। শামীম পাটোয়ারির মিডল অর্ডার ব্যাটসম্যান না, জাকের আলী অনেক মিডল অর্ডার ব্যাটসম্যান না, নুরুল হাসান সোহান মিডল অর্ডার ব্যাটসম্যান না। এইটা এখন লিপু ভাইরা আমাদেরকে যতই এটা গেলানোর চেষ্টা করুন না কেন, এটা হবে না, এটা হয় না, সাকসেস পেতে পারে। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান কে আমরা জানার চেষ্টা করব। তার আগে একজন দর্শক আছেন, তিনি দর্শক আপনার নামটা জানিয়ে আপনি প্রশ্ন করুন। দর্শক আপনি আপনার পরিচয় জানিয়ে আপনি প্রশ্ন কিংবা মতামত জানান। আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই আসলে প্রশ্ন তো অনেক আছে, তবে ছোট করেই বলি। আমরা কিন্তু গতকালকে ম্যাচে যখন বোলিং করছিলাম লাস্ট ওভারে কিন্তু আমরা হেরে গেছি হিসেবে। তো আসলে এটা নিয়ে আর প্রশ্ন করার কিছু নাই, তবে প্রশ্ন একটাই থাকবে, ভাইয়ের সাথে আমার আসলে পরিচয় নাই। ভাইয়ের গেট আপটা তো খুবই সুন্দর চমৎকার এবং কথাবার্তা ভালো লাগে ভাইয়ের। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। তিনি লাস্ট ওভার কথা বলছিলেন। হ্যাঁ, লাস্ট ওভারে রবেন পাওয়াল যে তানজিম সাকিবের ওভারে 3টা 6 মেরেছে, হয়তো ওটা একটা পার্থক্য গড়ে দিলেও দিতে পারে, তবে এই উইকেটে আমার মনে হয় 166 রান চেজেবল ছিল। ডেফিনেটলি চেঞ্জ হচ্ছে। ভাইকে ধন্যবাদ গেট আপ টেট আপনি বলার জন্য। সব বুমবাং করে তো মোটামুটি জীবনটা কাটাই দিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই চেঞ্জেবল ছিল,
কিন্তু ডেফিনেটলি এটা যে ডিফারেন্সটা মেক করে দিয়েছে, ক্রিকেট খেলাটাই হচ্ছে কি এরকম, আপনার খুব ছোট ছোট জিনিস ডিফারেন্সটা মেক করে দেবে। ফুটবলেরটা আপনি অনেক ভিজিবল, আপনি দেখতে পাবেন যে একজন ডিফেন্ডার বা একজন গোলকিপার একটা মিস করলো, তার বলে আমরা গোল খেয়েছি, একজন স্ট্রাইকার গোল দিল, তার গোলে আমরা জিতেছি। ফুটবলে আপনার ওইখানেও অনেক ছোট ছোট ডিটেলস রয়েছে, কিন্তু সেটা দর্শকের চোখে খালি চোখে ধরা পড়ে না। কিন্তু ক্রিকেটটা যেহেতু আপনার প্রতি বলের খেলা, আপনার প্রত্যেকটা বলেই কিছু না কিছু ঘটছে, ফুটবলে আপনার প্রতিটা সেকেন্ডেই ঘটছে, বাস্কেটবলেও ঘটছে, ভলিবলে, সবগুলোতে ঘটে, কিন্তু ক্রিকেটটা স্ট্যাটটা এত বেশি ভিজিবল সাধারণ দর্শকদের কাছে, তারা সেটা বুঝতে পারেন। এবং আপনি দর্শক যেই কথাটা বললেন, এইটা ডেফিনেটলি ডিফারেন্সটা মেক করে দিয়েছে। যে লাস্ট ওভারটাতে 22 রান তানজিম সাকিব দিয়েছেন, সেখানটাতে তিনি 3টা ছক্কা খেয়েছেন, সেই রববেন পাউলই 3টা ছক্কা মেরেছেন, যেই রববেন পাউলকে তিনি ক্যাচটা ফেলে দিয়েছিলেন শর্ট থার্ড ম্যানে, 14 বলে তখন 7 রানে তিনি ছিলেন রববেন পাউল। সেই রববেন পাউল 28 বলে 44 রানের একটা ইনিংস খেলেছেন, এবং ওই পার্টনারশিপে বাংলাদেশ ম্যাচ থেকে দূরে চলে গিয়েছে। মানে যেই স্কোরটা খুব ইজিলি 150 হতে পারতো, সেই স্কোরটা 165 পর্যন্ত হয়েছে। এখন বাংলাদেশ যখন আগে বোলিং নিয়েছে, তখন যদি বাংলাদেশ টিমকে বলা হতো যে প্রতিপক্ষ 165 করবে, তোমরা কি চেস করার ব্যাপারে কনফিডেন্ট, বাংলাদেশ ডেফিনেটলি কনফিডেন্ট ছিল। ইভেন আমি মনে করি এই উইকেটে আপ টু 180 পর্যন্ত চেস করা সম্ভব। ম্যাচ শেষে তানজিম সাকিব সেটা বলেও গিয়েছেন। ফলে অবশ্যই লাস্ট ওভারটা খুবই গুরুত্বপূর্ণ, তানজিম সাকিবের ক্যাচ ফেলাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পাওয়ার প্লেতে যখন আপনি 42 রানে 4 উইকেট হারিয়ে ফেলবেন, এটার কোনো এক্সকিউজ হয় না, এইটার অ্যাবসলিউটলি কোনো এক্সকিউজ হয় না। আমার তানজিম সাকিবের ওই অনেস্টিটা খুবই ভালো লেগেছে। প্রেস কনফারেন্সে এসে তিনি বলছেন, তিনি তো আর ব্যাটসম্যান না, তিনি বাংলাদেশে কালকে টপ স্কোর আছেন, তিনি বলছেন যে লাস্টের দিকে যেভাবে ডিউ পড়ছিল, যেইভাবে উইকেটটা ব্যাটিংয়ের জন্য সহজ হয়েছিল, পাওয়ার প্লেতে 4টা উইকেটের জায়গায় আমরা যদি 2টা উইকেটে আমাদের যেত, আমরা এই ম্যাচটা জিততাম, এমনকি কঠিন করে জিততাম না, আমরা সহজেই এই ম্যাচটা জিততাম। সো আমাদের ব্যাটসম্যান এটা বুঝবেন না, লাস্টের দিকে ডিউটা এত বেশি বেড়ে যাবে যখন ব্যাটিংটা সহজ হবে, সেটা আমরা বুঝবো না। আমাদের কালকে ব্যাটিং দেখে মনে হতে পারে যে আমাদের বোলাররা ব্যাটসম্যানদের চেয়ে ভালো ব্যাটিং করেন। এখন সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে সাহায্য করেছে ডিউ, এত ডিউ পড়ছে, বল ব্যাটে এত ভালোভাবে আসছে, এবং ওয়েস্ট ইন্ডিয়ানদের গ্রিপ করতে এত সমস্যা হচ্ছে। সো এটা আমাদের কোনো ব্যাটসম্যান বুঝলেন না। আমাদের 6 জন যে ব্যাটসম্যান, সেই 6 জনের মধ্যে 4 জন আমাদের পাওয়ার প্লেতে আউট হয়ে গেলেন, 77 রানে আমাদের 6 উইকেট পড়ে গেল। এইটা আসলে আমার কাছে অ্যামেজিং লাগে। আমার ক্রিকেট স্কিল নাই, আমাদের ক্রিকেট টিমের ক্রিকেট স্কিল নাই, ব্যাটসম্যানদের ক্রিকেট স্কিলে ঘাটতি আছে, ক্রিকেট সেন্সে এত ঘাটতি থাকবে, এই জিনিসটা ড্রেসিং রুমে কেউ বললেন না। এবং আমাদের কোনো ব্যাটসম্যান মনে করলেন না যে না, আমি যদি প্রথম 20 বলে 3 রানও করি, কিন্তু আমি যদি লাস্ট 20 ওভারে লাস্ট 10 ওভারে যদি আমি ঢুকতে পারি, তাহলে ওই ডিউটি এর কারণে আমার পক্ষে ওইটা কভার করে বাংলাদেশকে জেতানো খুব সহজ। ক্রিকেট সেন্স নিয়ে আমি একটা প্রশ্ন করব, তার আগে দর্শক একটা প্রশ্ন দিতে চাই। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামাইকুম। ইসলাম, আমি রাজশাহী থেকে মোহাম্মদ হাসিবুল ইসলাম বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে দলের মানে আপনার পজিশন নিয়ে প্রশ্ন আর কি, যে ওপেনিং এ যারা আছে মানে টপ অর্ডার ব্যাটার, তারা যেভাবে মানে শর্ট সিলেকশন গুলো করলেন একদম তো দৃষ্টিকটুর। যেমন মনে হচ্ছে যে মনে হয় তানজিম সাকিবকে ওপেনিং এ নামিয়ে দিলে ভালো হয় আর কি, মানে শর্ট সিলেকশন নিয়ে একটু কথা বলতেন। আর একটা প্রশ্ন হচ্ছে যে রাজশাহী, বগুড়া, নারায়ণগঞ্জ, খুলনা যে স্টেডিয়াম গুলো আছে, এগুলো তো আন্তর্জাতিক মানের, কোটি কোটি টাকা খরচ করে এগুলো তৈরি করা হয়েছে, এগুলো আন্তর্জাতিক খেলা হয় না কেন? এর পিছনে দায়ী কারা? বুঝতে পেরেছি দর্শক, ধন্যবাদ আপনাকে। আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনি আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন কি মতামত জানাতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আশিক মিত্র ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট তুলে করাম। জি, শুনতে পাচ্ছি, বলুন। আমার কথা গিয়া একদিন খারাপ পারফরমেন্স মারা যায়, 2 দিন মারা যায়, 3 দিনও মারা যায়, কিন্তু বারবার যে আমরা হতাশ হচ্ছি, এর দায়টা কে নেবে? বুঝতে পেরেছি, এর দায় কে নেবে। নবাব, আপনি দর্শকের প্রশ্নের উত্তরে যদি যাই, আমি যেটা প্রথম দর্শক যেটা বলছিলেন যে টপ অর্ডারদের শর্ট সিলেকশন, যেটা আপনি লিটন দাসের কথাও বলেছেন যে হাফ শট খেলে তিনি যেভাবে আউট হয়েছেন, এই মানে সমস্যাটা কি আসলে স্কিলে, মানসিকতা, নাকি শর্ট সিলেকশনে? ক্রিকেটার আসলে মূল জায়গাটা কোথায় সমস্যা? এই যে শর্ট সিলেকশনটা কথা বললেন, সেইটাই স্কিলের খুব বড় একটা পার্ট। শর্ট খেলতে পারাটা যেমন খুব বড় একটা পার্ট, শর্ট কোনটা আমরা ছেড়ে দিব সেইটাও একটা বড় একটা পার্ট। সিলেক্ট করা, এইটাকে আমি কি অফসাইডে খেলবো, অনসাইডে খেলবো, বলটা দেখে, হাত থেকে বলটা দেখে হচ্ছে গিয়ে সেই শটটাকে, এইটা হচ্ছে কি তাদের স্কিলের ব্যাপার। আমরা অনেক সময় আমাদের ক্রিকেটারদের, যে ক্রিকেট সেন্সের কথাটা বললাম, আমাদের ক্রিকেট সেন্সে তো সিরিয়াস ঘাটতি আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু আমাদের ক্রিকেট স্কিলও আরও সিরিয়াস ঘাটতি আছে, সিরিয়াস ঘাটতি রয়েছে। সো ওইটা যদি আপনি যতক্ষণ না জানবেন, যতক্ষণ না বুঝবেন, আপনারা এখন বলতে পারেন যে ভাই আপনারা তো স্টুডিওতে বসে এরকম বড় বড় কথা বলেন, আমাদের কাজটাই তো এটা, আমাদের কাজ তো মাঠে গিয়ে খেলা না রে ভাই, আমাদের কাজ মাঠে গিয়ে ক্রিকেট খেলা না। আমরা ওইখানে তারা যেই ভুলটা করবেন সেই ভুলটাকেই আমরা পয়েন্ট আউটটা করব, কিন্তু সেই ভুলটা কারেক্ট কিভাবে করবেন সেটা তারা করবেন।
কোচিং স্টাফ নিয়ে করবেন। আমাদের ন্যাশনাল টিমের কোচিং সেটআপে যে বিদেশি কোচ 30 লাখ 20 লাখ 10 লাখ টাকা করে এত কোচ আমরা এনেছি, কেন এনেছি? এবং দেশ সেরা কোচও তো আছেন, দেশ সেরা কোচও যিনি- রয়েছেন। যিনি সবচেয়ে বেশি ক্রিকেটারদের ক্রিকেট সেন্স বা কমন সেন্স নাই এই প্রশ্নটা তুলেছিলেন। তিনি এখন জাতীয় দলের সাথে আছেন অনেকদিন ধরে, শোনেন। তারপরে কেন ক্রিকেটারদের সেই শোনেন, যখন আমরা চেয়ারে না থাকি তখন হিসাবটা একরকম হয়, চেয়ারে গেলে হিসাবটা পুরোপুরি পাল্টে যায়। সালাউদ্দিন ভাই এত বড় বড় কথা বাইরে থেকে বলেছেন যে এখন যখন আমার ওই যে মহসিন শেখ, আমি তার কোনো বিগ ফ্যান না, সে নিজেও মোটামুটি গড়পড়তা মানের একজন অ্যানালিস্ট, তিনি বাংলাদেশ টিমের সঙ্গে ছিলেন, কিন্তু তিনি যে ওই যে কয়েকদিন আগে যে কোয়েশ্চেনটা তুলেছেন তার সোশ্যাল মিডিয়াতে, যে কমন সেন্স লোকাল ক্রিকেটারদের কমন সেন্স নিয়ে যে প্রশ্ন করেছিলেন তিনি তো এখন ন্যাশনাল টিমের ইনচার্জে রয়েছেন। সো এখন কমন সেন্স কোথায় গেল? এখন ড্রেসিং রুমে কমন সেন্স নাই। সো বাইরে থেকে বসে অনেক বড় বড় কথা বলা যায়, কিন্তু যখন আমরাও বাইরে থেকে বসে কথা বলছি, আমার তার কোচিং সেটআপে অন্তর্ভুক্ত করা হবে না? হবে? আপনাকে করা হবে? হবে? আমাদের তো ওই স্কিল নাই, কিন্তু সালাউদ্দিন ভাইয়ের ওই স্কিল আছে। বাংলাদেশের সার্টেনলি সেরা কোচ যদি নাও হন, ধরলাম আমি, কেউ তাকে সেরা মানবেন না, কিন্তু সেরা তিনের বাইরে তো কেউ আর তাকে ফেলে দিতে অবশ্যই পারবে না। না। সো তিনি যখন ড্রেসিং রুমে থাকেন এবং তিনি যখন ব্যাটিং এর দায়িত্বেই থাকেন, মূলত কিন্তু তিনি ব্যাটিং এর ব্যাটিং এর দায়িত্বে দায়িত্বে তিনি আছেন। এবং ব্যাটসম্যানরা যখন একের পর এক এরকম ব্লান্ডার করতে হয়, এর দায় কি তিনি নেবেন না? এর দায় কি তার নেওয়ার কথা না? এর দায় কি তার নেওয়া উচিত না? সালাউদ্দিন ভাই নেবেন না। সালাউদ্দিন ভাই কখন নেবেন জানেন? আমি আপনাদের এই যে টেলিভিশনে বলে যাচ্ছি, বাংলাদেশ যেদিন ম্যাচ জিতবে, বাংলাদেশ যেদিন একটা বড় ম্যাচ জিতবে, ভালো কিছু করবে, তখন সালাউদ্দিন ভাই মিডিয়াতে এসে তখন আবার অনেকগুলো বড় বড় কথা বলে। কিন্তু ভাই আপনার তো খারাপ সময় রেসপন্সিবিলিটি নিতে হবে। আপনি গতকালকে ম্যাচে তানজিম সাকিব কি কারণে প্রেস কনফারেন্সে আসবে আমাকে বলেন? অবশ্যই ক্যাপ্টেন বা কোচের আসা উচিত ছিল। আমরা এই জিনিসটা টাইম এন্ড এগেন দেখে আসছি, টিম খারাপ করলে যে কেউ একজনকে আপনি পাঠিয়ে দিবেন কেন? অনেক সময় বিদেশি কোচদেরও পাঠিয়ে কেন দেওয়া আপনি হয়। পাঠিয়ে দিবেন? আপনি কি কারণে স্পিন কোচকে আপনি মুস্তাক আহমেদকে পাঠিয়ে দেবেন? সেই টিমের কি জানে? টিমের আপনি প্ল্যানিং নিয়ে যদি আপনি প্রশ্ন করেন সৌম্য সরকারকে পাঠিয়ে দিয়েছে, কি জানেন? আপনার তো হ্যাঁ, দল যখন জিতে তখন আপনি টিমের সেরা পারফর্মারকে পাঠান, দরকার নেই, কিন্তু যখন দল হারবে রেসপন্সিবিলিটি আপনি নেবেন না? অবশ্যই আপনার নেওয়া উচিত। অবশ্যই আমরা এটা নিয়ে আরো কথা বলবো যে কিভাবে বাংলাদেশ আসলে এই সিরিজে কামব্যাক করতে পারে। একটা বিরতি নিচ্ছি, বিরতির দিকে ফিরছি, ততক্ষণ সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। দর্শক, ফিরছি ক্লেমন বেরন্ডা গ্যালারিতে। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ নিয়ে। আমাদের সাথে আছেন অতিথি ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। মিরপুরের কালো উইকেট, সেখান থেকে হঠাৎ করে সুন্দর চট্টগ্রামের উইকেটে চলে যাওয়া, এইটা একটা প্রভাব কিনা যে আমরা আসলে মানিয়ে নিতে পারলাম না? না, আমার কাছে এটা মনে হয় না। ধরেন আমরা ওয়ানডে থেকে টি-20 ফরম্যাটে গেছি, এইটাও আমার কাছে কোনো বিগ চ্যালেঞ্জ মনে হয় না। তাইলে ভাই ক্রিকেট খেলা ছেড়ে দিতে হবে। এই যে ক্রিকেটের তিনটা ফরম্যাটে খেলা হচ্ছে, টেস্ট, ওয়ানডে, টি-20, এবং বেশিরভাগ ক্রিকেটার আমাদের বাস্তবতায় সব ফরম্যাটেই খেলেন, তাহলে তাদের ক্রিকেট খেলাই ছেড়ে দিতে হবে। আর এই মিরপুর স্টেডিয়ামের এই কালো মাটির কারণে এইবার এটা নিয়ে চর্চাটা অনেক বেশি হয়েছে। মিরপুর স্টেডিয়ামের উইকেট কিন্তু মোরলেস এরকম হয়েছিল, এবং কালো মাটিতে আমরা যখন স্টেডিয়ামটা শুরু হয়েছে প্রথম 4-5 বছর উইকেটের রং এরকম কালো ছিল বা এর চেয়েও কালো ছিল। সেইটা আমাদের কাছে, যারা আমরা একটু পুরোনো দিনের, তাদের কাছে এটা খুব সারপ্রাইজিং কিছু না। অ্যাট দ্য সেম টাইম চিটাগাংয়ের যে উইকেট ভালো হবে সেটাও সারপ্রাইজিং কিছু না। আমাদের কোনো জায়গাতে আমরা মনে হয় কি আমরা একটু ওভার রিয়েক্ট করি। ওভার রিয়েক্টটা কোথায় করি? আমরা 4টা সিরিজ জিতেছি কিন্তু টানা টি-20-তে, এবং এইটা কিন্তু খুব বড় অর্জন ডেফিনেটলি। এবং তার মধ্যে আমরা শ্রীলঙ্কাতে অ্যাওয়েতে জিতেছি, পাকিস্তানে হোমে জিতেছি, নেদারল্যান্ডসটা নয় আপনি বাদ দিলেন, এশিয়া কাপে আমাদের ফলাফল ডিসঅ্যাপয়েন্টিং, আফগানিস্তানে আমরা সারজাতে গিয়ে জিতেছি। এইটা বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে বাইলেটারাল সিরিজ আমি মনে করি সবচেয়ে গ্রেটেস্ট এভার অ্যাচিভমেন্টগুলোর একটা। তো এরপরে গিয়ে যখন আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে এই সিরিজের প্রথম ম্যাচটা হেরে গেছি, আমাদের সব শেষ হয়ে যায় নাই। কিন্তু আমার কথা হচ্ছে আমরা সব শেষ হয়ে যায় না, এবং প্রবলেম যেইখানটাতে, সেখানটা হচ্ছে কি এই ম্যাচের পরাজয়টা অ্যাভয়েডেবল ছিল। এই ম্যাচটা আমরা জিততে পারতাম। ওয়েস্ট ইন্ডিজ আমাদের চেয়ে অনেক বেটার ক্রিকেট খেলে যদি জিতে যেত, তাহলে কিন্তু আমরা এত বেশি হয়তো বা হাউতাশ করতাম না, যে না ঠিক আছে ওয়েস্ট ইন্ডিজ তাদের হচ্ছে গিয়ে ব্যাটিংয়ের পাওয়ার রয়েছে, 220 রান করে ফেলেছে, এটা ভাই আসলে আমরা পারবো না। যখন 165 করেছে, যখন আপনি জানেন যে এই উইকেটে ডিউ আছে, এবং এই ম্যাচে আপনি সেকেন্ডে ব্যাটিং করেছেন, ভাই টস যদি হারেন পরের 2টা ম্যাচে যদি ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ডে ব্যাটিং করে কি হবে? বাংলাদেশে তখন সিরিজ আর হোয়াইট হাউস টু হোয়াইট হয়ে যেতে পারে। মানে যেই ম্যাচে টসটা এত গুরুত্বপূর্ণ, সেই ম্যাচে যখন আপনি পরে ব্যাটিংটা এত গুরুত্বপূর্ণ, ডিউ ফ্যাক্টরটা এত গুরুত্বপূর্ণ, 3 ম্যাচের মাত্র সিরিজ, আপনি এক ম্যাচে একটা অপরচুনিটি পেয়েছেন,
পাওয়ার পর যদি সেটা আপনি কাজে লাগাতে না পারেন, সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। দেন এগেন আমি বলছি না যে টসটাই সব, ধরেন ইন্ডিয়া তো ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ 18টা ম্যাচে টানা টস হেরেছে, ম্যাচ জিতেছে মানে 13টা না 14টা, তার মধ্যে একটা, তো কিছু যায় আসে না। স্কিল থাকলে স্কিল দিয়ে ওইটাকে ওভারকাম করা যায়, কিন্তু আমরা যেইভাবে প্রথম টি-20তে পারি না, সেইটাই আসলে হতাশ লাগে। আর ওই ক্রিকেট সেন্সটা না থাকাটা, স্কিল না থাকাটা হতাশার, ওই হতাশার সঙ্গে আমরা মোটামুটি মানিয়ে নিয়েছি। হ্যাঁ, সেন্সের সঙ্গেও আসলে মানিয়ে নিতে পারি না, মানে সেন্সটা মনে হয় কি যে এই সেন্সটা তো একজন সাধারণ মানুষের, আমরা বলি না যে একটা সাধারণ মানুষের কমন সেন্স থাকবে না কেন, Right. ঠিক তেমনি একজন ক্রিকেটারের ক্রিকেট সেন্স থাকবে না কেন, ওই কারণে ফ্রাস্ট্রেটিংটা বেশি লাগে। পাশাপাশি আরেকটা, আপনি মিডল অর্ডার নিয়ে কথা বলছিলেন, ক্রিকেট সেন্স নিয়ে কথা বলছিলেন, লিটন দাসকে নিয়ে কথা হচ্ছিল, কিন্তু ওপেনিংয়ে যদি দেখি তানজিদ তামিমের কথা যদি আমি বলি, আমার কাছে মনে হয় লিটন দাসের পরে সবচেয়ে এক্সপিরিয়েন্স তানজিদ তামিম, এই অর্থে যে তিনি এতগুলো বৈশ্বিক ইভেন্ট খেলে আমরা ফেলেছেন। অনেক ইনভেস্ট করেছি তার হ্যাঁ, উপরে। তো সেক্ষেত্রে এখনও তার যে পারফরমেন্স, যে ওটা একটা ভালো স্টার্ট দিতে না পারা, আমাদেরকে এখন সেকেন্ড চিন্তা করার দরকার কিনা ওপেনিংয়ে, যে হচ্ছে না, অনেক দিন ধরে হচ্ছে না। না দেখেন, আমি আবার এটার সঙ্গে এগ্রি করি না কেন, কারণ তার উপরে আমরা যে ইনভেস্টমেন্টটা করেছি 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ থেকে, 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-20 ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ, তিনি এক্সপেকটেশন মিট করতে পারেন ট্রু, স্পেশালি বিগ ইভেন্টে গিয়ে তিনি বারবার ফেল করেছেন, সেইটা একটু অ্যালার্মিং। কিন্তু আমরা যদি ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ অ্যাগেইন, আবার যদি আমরা সেই শূন্য থেকেই শুরু করি, তাহলে এই লুপটার মধ্যে আমরা ঘুরতে থাকবো। বরং তানজিদ তামিম কিভাবে আসলে তার কাছ থেকে আমরা সেরাটা পেতে পারি, যেহেতু তার পক্ষে এখনো বয়স রয়েছে, যেহেতু তার এখনো ওই কারেকশনের জায়গাটা রয়েছে, উন্নতির অনেক সুযোগটা রয়েছে, সেই দিকটাতে আমি মনে করি যে আরো বেশি মনোযোগ দেওয়া উচিত। এবং ধরেন টাইম তো শেষ হয়ে যায়নি একেবারেই, যে আর এমন হতো যে আমাদের ক্রিকেটটা ইন্ডিয়ার মতো, অস্ট্রেলিয়ার মতো, ইংল্যান্ডের মতো যে অনেক অনেক ক্রিকেটার আমাদের বাইরে বসে আছেন, যে তারা আসলেই ম্যাজিকের মতো সমস্যার সমাধান হয়ে যাবে, তা তো আর নয়, বিষয়টা তা নয়। প্রবলেমের বড় একটা জায়গা সেটাও, যে তানজিদ তামিমরাও এটা জানেন যে আমাদের বাদ দিয়ে যাবে কোথায়। তারা দেখে এসেছেন তাদের বড় ভাই সৌম্য এবং লিটনকে বাদ দিয়ে গিয়েছে কোথায়, ঘুরে ফিরে তো তাদেরকেই খেলাতে হচ্ছে, আনতে হচ্ছে। সো তারাও জানেন যে আমি একটা ইনিংস ভালো খেলা মানে ঠিক আছে, আমি আগামী 3 সিরিজের জন্য নিশ্চিত। ঠিক আছে, প্রথমে হয়তো আমাকে 11 থেকে বাদ দেবে, ঠিক আছে, তারপরে হয়তো আমাকে অন্যদের ব্যর্থতে আবার 11-এ নেবে, ঠিক আছে, আবার ব্যর্থ হলে আমাকে না হয় স্কোয়াড থেকে বাদ দেবে, কিন্তু আবার অন্যদের ব্যর্থতে 2 সিরিজ পর আমি চলে আসবো। সো এই জায়গাটাতে আমি মনে করি কি আমাদের ওভারঅল ক্রিকেট সিস্টেমের তো দায় রয়েছে, প্লেয়ার হিসেবে ইন্ডিভিজুয়ালেরও দায় রয়েছে, তাদের মধ্যে ওই ড্রিমটা যে বড় করে দেখার, যে আমি অনেক বড় কিছু হবে, মুখে মুখে বলবেন যে আমি সাকিব আল হাসানকে ছাড়িয়ে যেতে চাই, কিসের সাকিব কিসের তামিম, কিন্তু সেইটা করার জন্য যে ডেডিকেশনটা দরকার, সেই ডেডিকেশনটাকে আমরা এই ক্রিকেটের মধ্যে, আপনি তো ভাই মাঠে ক্রিকেট কাভার করেন সবসময় মাঠে, আমাকে বলেন তো যে আমাদের কয়জন ক্রিকেটারকে আপনি দেখেছেন যে ন্যাশনাল টিমের ওই প্র্যাকটিসের বাইরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইন্ডিভিজুয়াল ট্রেনিং নিয়ে প্র্যাকটিস করছে? আপনি এখনো গেলে মুশফিকুর রহিমকে অনেক দেখবেন। ক্রিকেটারের এই অভিযোগও আছে, যখন তারা ন্যাশনাল টিমের বাইরে থাকে সেই সময়টা তারা প্রপার ফ্যাসিলিটিসটা পায় না ফর ট্রেনিং। ট্রু, খুবই ট্রু, আমাদের বাস্তবতাতে সেটা খুবই সত্যি কথা। কিন্তু যেইটা আছে, যেইটুকু আছে, আমি তো ভাই গত 5 বছর, এখন ধরেন আমাদের জন্য হয়তো প্রাসঙ্গিক নাম মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু আমি মিরপুর স্টেডিয়ামে যখন কোথাও কোনো খেলা টেলা নাই, মিরপুর স্টেডিয়ামে যতক্ষণ দৌড়াতে দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদকে কিংবা মুশফিকুর রহিমকে, সেটা করেই যে বিরাট বড় খেলোয়াড় তারা হয়ে যাবেন তা না। আমি তো এই প্রজন্মের কাউকে তো আমি দেখি না। আমি তো শামীম পাটোয়ারিকে দেখি না রে ভাই, আমি তানজিদ তামিমকে দেখি না, আমি পারভেজ ইমনকে দেখি না। পারভেজ ইমনের মতো একটা ইয়াং প্লেয়ার, যার এখন গান ফিল্ডার হওয়ার কথা, তার কাছে বল গেলেই মনে হয় ক্যাচ মিস করবে। মানে আমার গত 6 মাসে মানে আমাদের ক্রিকেটের সবচেয়ে বেশি ক্যাচ তিনি মিস করেছেন। সো এইসব জায়গাতে ইন্ডিভিজুয়াল এফোর্টটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যতই ওইটা ভালো কথা বলি না কেন, যত চাওয়ার জায়গাটার কথা বলি না কেন, ইন্ডিভিজুয়াল সেই এফোর্টটা যদি আপনি না দেন, কনসিয়াস এফোর্টটা যদি আপনি না দেন, ইন দ্যাট কেস আসলে সেই উন্নতি হবে না। কারণ অন্যান্য টিম তো দিচ্ছে, অন্যান্য টিমের ক্রিকেটাররা দিচ্ছে, ফলে আমরা আসলে পিছিয়ে পড়বো। অবশ্যই নোমান মোহাম্মদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরাও চাই যে ক্রিকেটাররা তাদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে যে 2টো ম্যাচ আছে সেখানে 2 ম্যাচে জিতে অবশ্যই আরেকটা সিরিজ উপহার দেবে বাংলাদেশের মানুষদেরকে, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। ক্লেমন বেরুন্ডা গ্যালারি, ধন্যবাদ সবাইকে।